আসসালামু আলাইকুম। আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা ইতিমধ্যে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 29শে সেপ্টেম্বর 2021 তো আজকে এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা আবেদন করার প্রক্রিয়া এবং শিক্ষাগত যোগ্যতা কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদ সংখ্যা 200, কম বা বেশি হতে পারে। এবং এখানে বলা হয়েছে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর 16,000 থেকে 16,800 টাকা, এরকম আর কি কয়েকটা স্কেল দিছে। যাই হোক, ওগুলো আমি বিষয় না বলি, বেতন স্কেল আপনারা অলরেডি দেখে বুঝতে পারবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ডিপ্লোমা, 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। অর্থাৎ কেউ যদি ডিগ্রি পাশ করে থাকে সেই ক্ষেত্রে তাকে মাস্টার্স পাস হতে হবে। আর যদি কেউ অনার্স, অর্থাৎ 4 বছর মেয়াদি যে অনার্স যেটা আমরা বলি, সেটা যদি থাকে, যে কোনো বিষয়ে হতে পারে, কোনো সমস্যা নেই, তাহলে সে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা ডিগ্রি থেকে পড়েছেন তাদের হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে। আর যারা আপনারা অনার্স কমপ্লিট করেছেন তাদের শুধু অনার্স থাকলে চলবে, মাস্টার্স প্রয়োজন নেই এখানে, যেটা বলা হয়েছে 4 বছর মেয়াদি ডিগ্রি। তারপরে এখানে রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। অর্থাৎ আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তার উপরে যে বিষয়গুলো রয়েছে, ইন্টার, অনার্স, মাস্টার্স, এগুলোতে কমপক্ষে একটিতে আপনাকে অবশ্যই প্রথম শ্রেণীর হতে হবে। অর্থাৎ যদি আপনি ফার্স্ট ক্লাস যে কোনো একটা পরীক্ষায় পান, যেমন আপনি মেট্রিকে অথবা মাধ্যমিকে আপনি পেয়েছেন ফার্স্ট ক্লাস, সেই ক্ষেত্রে এটাই আপনার চলবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কিন্তু এই 3টা পরীক্ষায় বা 4টা পরীক্ষায় আপনি কোনোটাতেই যদি তৃতীয় ক্লাস, অর্থাৎ থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণী যাকে আমরা বলি, সেই কোনো এরকম রেজাল্ট যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না। আপনার দ্বিতীয় ক্লাস হলে চলবে এবং যে কোনো একটিতে আপনি যদি ফার্স্ট ক্লাস থাকে তাই চলবে। কিন্তু একদম তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস যাকে বলি আমরা, এটা থাকলে কোনোভাবেই আপনি আবেদন করতে পারবেন না। তারপরে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের 2-3-2010 তারিখ প্রজ্ঞাপন এত অনুযায়ী এসএসসি বা সমমান এবং এইচএসসি পরীক্ষায় সমমান পরীক্ষায় ক্ষেত্রে বাংলাদেশ প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ নিম্নরূপ নির্ধারিত। আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রথম শ্রেণী না দ্বিতীয় শ্রেণী, এটা এখানে উল্লেখ করা হয়েছে। 3 পয়েন্টের উপরে, অর্থাৎ আপনার জিপিএ যদি আউট অফ স্কেল 5 মানে 5-এর ভিতরে হয়, সেক্ষেত্রে আপনার পয়েন্ট যদি 3.00 এর উপরে থাকে, সেক্ষেত্রে আপনি ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর বিবেচিত হবেন। তারপরে হচ্ছে 2.00 থেকে 3.00-এর মধ্যে আপনার রেজাল্টটা যদি থাকে, মানে 2.00 থেকে 2.99 যদি এরকম হয়, তাহলে আপনি দ্বিতীয় শ্রেণী হয়ে যাবেন, অর্থাৎ সেকেন্ড ক্লাস। তারপর হচ্ছে থার্ড ক্লাস, অর্থাৎ 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের, অর্থাৎ 1.99 এরকম যদি হয়, তাহলে আপনার হবে থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণী। এটা হচ্ছে জিপিএ 5-এর ক্ষেত্রে। আর সিজিপিএ যেটা রয়েছে 4 পয়েন্টে, যেটা আমরা হিসাব করি 4 পয়েন্ট স্কেলে, সেটা হচ্ছে 3-এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রথম শ্রেণী, এবং যেটা 5 পয়েন্টে হিসাব করি 3.75 এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রথম শ্রেণী। ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনার এখানে 2.25 অর্থাৎ 2.25 থেকে 3.00 এর কম থাকলে আপনার সেটা 4 পয়েন্টের স্কেলে ধরবে আপনার দ্বিতীয় শ্রেণী, এবং 2.813 থেকে 3.75 এর কম থাকলে এটা হচ্ছে আউট অফ স্কেল 5-এর মধ্যে যদি হয়, তাহলে আপনার হচ্ছে দ্বিতীয় শ্রেণী।
তারপরে তৃতীয় শ্রেণী হচ্ছে 1.65 থেকে 2.25 পর্যন্ত, এবং এটা হচ্ছে আউট অফ 4 স্কেল, আর আউট অফ 5 স্কেল হচ্ছে 2.063 থেকে 2.813 পর্যন্ত। এর মধ্যে যদি আপনার রেজাল্টটা থাকে আউট অফ 5 স্কেলে, তাহলে হচ্ছে আপনার তৃতীয় শ্রেণী। 4 নম্বরে এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বয়স হচ্ছে 25/3/2020, অর্থাৎ মার্চ মাসের 25 তারিখ 2020 সালের এই হিসাবে আপনার বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর বিবেচিত হবে। তাহলে আপনার বয়সের হিসাবটা হচ্ছে কিন্তু 25/3/2020 তারিখ পর্যন্ত। আপনারা যখন থেকে করোনাটা শুরু হয়েছিল, ঠিক তো ওইখান থেকে হিসাবটা ধরা হয়েছে। আপনারা এটা হিসাব করে মনে রাখবেন। তারপরে হচ্ছে 5 নম্বর অপশন রয়েছে, আগ্রহী প্রার্থীকে আগামী 21 অক্টোবর 2021 তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উপরে উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনারা যদি এখানে ঢোকার পরে কিভাবে পূরণ করতে হবে, কি সমাচার, এগুলো আপনারা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীর তার স্বাক্ষর ও সদ্য তোলা ফরমাল রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। আমরা অনেক সময় ভুল করে কি করি, অন্য চাকরির মতোই এই ব্যাংকের চাকরিগুলোতেও আমরা আবেদন করে ফেলি যে ব্যাকগ্রাউন্ড আমরা নীল বা আকাশি রঙের যেটাই হোক আমরা দিয়ে রাখি। এটা আসলে এইটার ক্ষেত্রে দেওয়া যাবে না। অবশ্যই আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড সাদা দেব। তারপরে হচ্ছে ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে। যারা বিদেশে বা বাইরে লেখাপড়া করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারা বাংলাদেশ থেকে যে সার্টিফিকেটটা পরে পেয়েছে যে সমমানের, ওইটা এখানে দাখিল করতে হবে। তারপরে হচ্ছে 9 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন, এটা আপনারা অনেকেই খুঁজে পান না। আপনাদের যাদের সার্টিফিকেটগুলো রয়েছে, সার্টিফিকেটের নিচে লাল রঙের অনেক সময় থাকে, আর কি কালো রঙেরও থাকে। তো দেখবেন আপনারা সার্টিফিকেটের নিচে বাম পাশে লেখা থাকে যে রেজাল্ট পাবলিশড, একটা ডেট লেখা থাকে। সেই ডেটটা আপনারা, এটা কিন্তু অবশ্যই আপনাকে আবেদন ফর্ম পূরণের সময় লিখতে হবে, এটা না লিখলে চলবে না। তারপর হচ্ছে 10 নম্বর রয়েছে, অনলাইনে আবেদন করার পর সিবি আইডেন্টিফিকেশন নম্বর, তারপরে বলছে ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে। অর্থাৎ এই যে বিষয়গুলো বললাম, যে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড, এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি যদি একবার ব্যাংকে আবেদন করেন, এরপরে যত নিয়োগ হবে আপনি এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র আপনার সিবি আইডেন্টি নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড এটা ব্যবহার করে আপনি কিন্তু সব আবেদন অনায়াসে করতে পারবেন। বারবার আপনাকে তথ্য পূরণ করতে হবে না। তারপরে হচ্ছে 11 নম্বরে, এটা হচ্ছে সুবিধা। 11 নম্বরে হচ্ছে প্রার্থীকে এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপরে বলা হয়েছে 12 নম্বরে, আপনারা দেখতে পাচ্ছেন, 12 নম্বরে, প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যারা আপনারা আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদের কোনো কিছু কিন্তু পাঠানোর প্রয়োজন নেই। আপনি যখন লিখিত পরীক্ষায় টিকবেন, অর্থাৎ এমসিকিউ হোক আর লিখিত হোক, এমসিকিউ পরীক্ষায় যখন আপনারা টিকবেন, তখন কিন্তু আপনাদেরকে ডাকা হবে যে আপনারা আসেন এবং ভাইভা পরীক্ষা দেন। আর ভাইভা পরীক্ষার সময় আপনার কাগজপত্র সেখানে
দেখা হবে। তারপর হচ্ছে 13 নম্বরে চাকুরিরত প্রার্থীদের তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে অর্থাৎ পূর্বে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষ আপত্তিপত্র মৌখিক পরীক্ষায় বোর্ডে দাখিল করতে হবে অনাপত্তিপত্র, অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি যেখানে চাকরি করতেছেন সেইখানকার যে আপনি চাকরি বাদ দিলে তাদের কোনো আপত্তি নেই, এরকম একটি অনাপত্তিপত্র আপনাকে নিয়ে রাখতে হবে। আপনি লিখিত পরীক্ষায় টিকলেন, তারপরে যদি ওনারা কোনোভাবে আপনাকে অনাপত্তিপত্রটা না দেয়, তাহলে কিন্তু আপনি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাই আপনাকে এটা নিয়ে রাখতে হবে যখন আপনি লিখিত পরীক্ষায় টিকবেন। তারপরে হচ্ছে 14 নম্বরে রয়েছে আবেদনের সময় উল্লেখিত স্থায়ী ঠিকানার সাপেক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, তারপরে কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপ্রাপ্ত মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। অর্থাৎ আপনাকে, আমরা যেটা সাধারণ ভাষায় বলি যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে পরিচয়পত্র, মেয়র বা চেয়ারম্যান আমাদেরকে কি করবে, উনি একটা পরিচয়পত্র দিবে আমাদেরকে যে হ্যাঁ আমি ওনার ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের একজন বর্তমান বাসিন্দা। এই বিষয়ে তিনি আমাকে একটা কি দিবে, স্থায়ী বাসিন্দা মর্মে একটা আমাকে প্রত্যয়নপত্র বা আমরা যেটা বলি পরিচয়পত্র, ঠিক আছে। সাধারণ ভাষায় আমরা ইউনিয়ন পরিষদ থেকে যেটা আনি সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ, ঠিক আছে। এটা আপনাকে নিতে হবে। তারপরে হচ্ছে 15 নম্বরে রয়েছে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে। অর্থাৎ আপনার আবেদনপত্রে যদি কোনোভাবে কোনো ভুল পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রে আপনার সাথে কোনো যোগাযোগ না করেই কর্তৃপক্ষ আপনার আবেদনটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। তারপরে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। অর্থাৎ সরকার যে নীতিমালা প্রেরণ করেছেন বা প্রকাশ করেছেন, সর্বশেষ যেটা নীতিমালা, সেটা অনুযায়ী কোঠা আর কি হিসাব করা হবে, এটা বলা হয়েছে। 17 নম্বর রয়েছে কোনো ক্ষেত্রে কাগজপত্রের ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোনো প্রার্থীর যোগ্যতা ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সনদ দাখিল করলে, অসৎ উপায় অবলম্বন করলে, প্রতারণায় আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর ত্রুটি বা ঘাটতি দেখা দিলে, প্রদত্ত তথ্য প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থিতা বাতিল করা হবে। অর্থাৎ আপনি চাকরি পাওয়ার আগে যদি কোনো সমস্যা না হয়, যদি পরে দেখা যাচ্ছে যে আপনি জাল সার্টিফিকেট বা অন্য কোনোভাবে চাকরিটি নিয়েছেন কোনো অসৎ উপায় অবলম্বন করে, সেক্ষেত্রে তারা যদি ইচ্ছা করে আপনার প্রার্থিতা এবং আপনার চাকরিটা তারা বাতিল করে দিতে পারে, ঠিক আছে। এবং 18 নম্বরে রয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে কোনো পর্যায়ে কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে উক্ত নিয়োগ প্রক্রিয়া পরিবর্ধন, পরিমার্জন, বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। তারা যদি ইচ্ছা করে যে আমরা এই চাকরির বিজ্ঞপ্তিটি বাতিল করব, সেটাই কিন্তু তারা পারবে। সেক্ষেত্রে আপনার আমার করার কিছুই নেই। তো সম্মানিত ভিউয়ারবৃন্দ, আপনারা যারা এতক্ষণ সময় নিয়ে বাংলাদেশ ব্যাংকের এই চাকরির সার্কুলারটি দেখলেন এবং আমার কথাগুলো শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আপনারা চালু করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।